ঘটনাটা শুরু ২০১৯ সালের শীতের এক রাতে। রিফাতদের গ্রামে তাদের পুরনো একটা বাড়ি ছিল। বাড়িটা বহুদিন ফাঁকা। ওদের দাদু মারা যাওয়ার পর থেকে কেউ থাকত না। শুধু একটা কথা গ্রামে প্রচলিত ছিল, ওই বাড়ির উত্তর পাশের ঘরটা কখনো খুলিস না। কারণ কেউ স্পষ্ট করে বলতো না, শুধু বলতো ওই ঘরে কালো কাজ হয়েছিল। রিফাত একদিন শহর থেকে গ্রামে আসে, বন্ধুদের সাথে বাজি ধরে। ভূতটুত কিছু নাই, আজ ওই বাড়িতে ঘুমাবো। রাতে সে একাই যায়। বাড়ি অন্ধকার, কিন্তু আশ্চর্যভাবে উত্তর পাশের ঘরের দরজার নিচ থেকে হালকা লাল আলো বের হচ্ছিল। ও ভাবে কেউ ঢুকছে নাকি। দরজার কাছে যেতেই একটা গন্ধ, পচা কিছু না, ধূপ না, কিন্তু একটা মিষ্টি অথচ বমি ধরানো গন্ধ। দরজায় হাত দিতেই ভিতর থেকে টক টক টক। মনে হলো কেউ নখ দিয়ে ভিতর থেকে আঁচড়াচ্ছে। রিফাতের মাথায় রাগ চাপে, সে তালায় লাথি মারে। তালা খুলে মাটিতে পড়ে, কিন্তু দরজা নিজে নিজেই ধীরে ধীরে ভিতরের দিকে খুলে যায়। ভিতরে যা দেখে, মেঝেতে লাল চকের গোল দাগ, মাঝখানে শুকনো কালো কিছু, দেওয়ালে উল্টো করে লেখা নাম মালেকা। রিফাত ভাবে এটা নিশ্চয়ই পুরনো কিছু রিচুয়াল। হঠাৎ তার ফোনের নেটওয়ার্ক ছাড়াই একটা নোটিফিকেশন আসে, ওকে ডাকিস না। রিফাত বাড়ি থেকে বের হয়ে দাদির কাছে যায়। দাদি প্রথমে কিছু বলতে চায় না, শেষে কেঁদে কেঁদে বলে মালেকা ছিল রিফাতের ফুপু। সে নাকি কালো জাদু শিখেছিল, গ্রামের এক লোককে ভালোবাসত। লোকটা অন্য মেয়েকে বিয়ে করলে মালেকা কালো কাজ করে। তারপর এক রাতে সে ওই ঘরেই কিছু ডেকে আনে। পরদিন সকালে তাকে পাওয়া যায় দেওয়ালে উল্টো ঝুলে, চোখ খোলা। ঘরটা সিল করে দেওয়া হয়। সেই রাতেই রিফাত ঘুমোতে পারে না। রাত ৩:১৭ AM হঠাৎ দরজায় নক। সে দরজা খোলে, কেউ নেই। মাটিতে শুধু একটা জিনিস, লাল চকের গোল দাগ, ঠিক আগের ঘরের মতো। তার ফোনে আবার মেসেজ, সে তোকে চিনে ফেলছে। পরদিন সকালে গ্রামের মানুষ জড়ো হয়, কারণ রিফাতের ঘরের দেওয়ালে লেখা মালেকা ফিরছে না, সে তোকে নিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা পরে জানা যায়। রিফাতের জন্মের আগে তার মা নাকি বাচ্চা নিতে পারছিল না। তখন গ্রামের এক ফকির নাকি বলেছিল একটা আত্মা লাগবে। দাদি পরে বোঝে মালেকার মৃত্যুর রাতে একটা আত্মা দেওয়া হয়েছিল, আর সেই বাচ্চাটা ছিল রিফাত। মানে মালেকা কিছু ডাকে, সেই শক্তি কারো দেহে ঢোকে, রিফাত জন্মায়। এখন সেই জিনিস নিজের জিনিস ফেরত নিতে এসেছে। শেষবার রিফাত আমাকে ভয়েস পাঠায়, পেছনে ফিস ফিস শব্দ ছিল। সে শুধু বলেছিল ওই ঘরের দরজা আমি খুলছিলাম, এখন দরজাটা আমার ভিতরে। তারপর থেকে তার নাম্বার বন্ধ। রিফাতের শেষ ভয়েস মেসেজ পাওয়ার ৩ দিন পর আমি সামলাতে না পেরে ওর গ্রামের দিকে যাই। গ্রামে গিয়ে প্রথম অদ্ভুত জিনিসটা টের পাই, কেউ রিফাতের নাম নিতে চাইছে না। একজন বুড়ো লোক চুপচাপ বলল, ও আর রিফাত নাই, ওরে খালি খোলসের মতো লাগে। রিফাতকে যখন দেখলাম, সে উঠানে বসে মাটিতে আঙুল দিয়ে গোল গোল দাগ আঁকছে। লাল চক না, নিজের নখ দিয়ে মাটি ঘষে। আমি ডাকলাম, রিফাত। সে তাকালো, কিন্তু তার চোখে চেনা মানুষটার চাহনি ছিল না। চোখ দুটো কেমন ফাঁকা, গভীর, যেন কেউ ভিতর থেকে তাকাচ্ছে। সে আস্তে বলল, দরজা খুললে ভিতর বাহির আলাদা থাকে না। সেই রাতে আমি ওদের বাড়িতেই থাকি। রাত 2:58 ঘুম ভাঙে, কারণ কারো হাঁটার শব্দ, কাঠির মেঝেতে খালি পায়ের শব্দ, টপ টপ টপ। আমি দরজার ভাগ দিয়ে দেখি রিফাত উত্তর দিকের দেওয়ালের সামনে দাঁড়িয়ে। সে দেওয়ালে কপাল ঠেকিয়ে ফিসফিস করছে, আমি তোকে বের হতে দিচ্ছি। হঠাৎ দেওয়ালের ভিতর থেকে টোকা আসে, একটা না, 3টে, টক টক টক। আমি সানুস করে বাইরে যাই।
দেওয়ালে হাত দিতেই মনে হলো ওপাশটা ফাঁপা। রিফাত আমার দিকে না তাকিয়েই বলে, ও ঘরটা বন্ধ ছিল না, সরানো হয়েছিল। মানে, যে নিষিদ্ধ ঘর ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে বহু বছর আগে, কিন্তু যেটা ডাকা হয়েছিল সেটা ঘরে না, জায়গায় বাঁধা ছিল। আর এখন রিফাতই সেই ঘর। রাত 3:17। রিফাত হঠাৎ ঘুরে দাঁড়ায়। তার মুখ দিয়ে একসাথে দুটো আওয়াজ বের হয়, একটা তার নিজের, আরেকটা একটা নারীর ভাঙা গলা। সে তো আমার। তার পিঠের চামড়া কেমন ঢেউ খেলতে থাকে, যেন ভিতর থেকে কেউ চাপ দিচ্ছে। লাইট বন্ধ হয়ে যায়। অন্ধকারে শুধু একটা শব্দ, হাসি, দেওয়ালের ভিতর থেকে। সকালে রিফাত নেই, কিন্তু দেওয়ালে নতুন একটা দাগ, লাল গোল চক্র, মাঝখানে নখ দিয়ে লেখা, ঘর বদলাইছি। গ্রামের ইমাম পরে বলে, যে জিনিস ডাকা হয় কালো জাদু দিয়ে সেটা কখনো যায় না, শুধু বাসা বদলায়। রিফাত হারিয়ে যাওয়ার পর গ্রামের মানুষ উত্তর দিকের দেয়ালটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ রাতে টোকা থামছে না। দিনের আলোতে কিছুই শোনা যায় না, কিন্তু রাত 3:17 টক টক। আমি, গ্রামের দুজন লোক আর ইমাম সাহেব দাঁড়িয়ে আছি। প্রথম হাতুড়ির আঘাত পড়তেই ভিতর থেকে ঠান্ডা বাতাস বের হয়, গরম দুপুরে বরফের মতো ঠান্ডা। দেয়াল ভাঙতেই দেখা গেল ওপাশে ঘর না, একটা সরু ফাঁকা জায়গা, যেন দেয়ালের ভেতর আরেকটা দেয়াল বানানো। মাঝখানে মাটিতে লাল গোল চিহ্ন, একদম আগের মতো, আর মাঝখানে রাখা একটা ছোট আয়না। আয়নাটা ময়লা, কিন্তু যখন আমি তুললাম, ওপাশে নিজের মুখ না, রিফাত। সে আয়নার ভেতর দাঁড়িয়ে, পেছনে অন্ধকার। সে মুখ নাড়ছে, কিন্তু শব্দ নেই। ইমাম সাহেব চিৎকার করে বলেন, নিচে রাখো, তাকাস না। গ্রামের এক বৃদ্ধা তখন বলে, মালেকা নাকি ডাকা শেখেনি, সে শিখেছিল দরজা খোলা। কালো জাদুর এক ধরন আছে, যেখানে আয়না মানে দরজা, লাল চক্র মানে সীমানা, নাম লেখা অনুমতি। মালেকা একটা জায়গা খুলে ফেলেছিল, যেখানে কিছু থাকে কিন্তু মানুষ না। ইমাম বলেন, এটা জিন না, ভূত না, এটা বাসিন্দা। এরা নাকি ফাঁকা জায়গায় থাকে, যেখানে মানুষ কম যায়, পরিত্যক্ত ঘর, দেয়ালের ফাঁক, অন্ধকার কোণা। ডাকা হলে আসে না, দরজা খুললে দেখে, আর যদি দেখে কেউ তাকাচ্ছে, ও ঢোকার রাস্তা খোঁজে। আয়নাটা মাটিতে পড়তেই ফেটে যায়। ভিতর থেকে এক ঝলক শব্দ, রিফাতের গলা নয়, মালেকার গলা নয়, একসাথে অনেক গলা। এবার আমাদের ঘর বড়। ইমাম সঙ্গে সঙ্গে লাল চক্র মাটি দিয়ে ঢেকে দেন, কিন্তু তিনি ফিসফিস করে বলেন, এটা বন্ধ না, সরানো হয়েছে। দেয়াল ভাঙার পর গ্রামের ইমাম সাহেব এক পুরনো কাগজ আনেন। কাগজটা নাকি মালেকার জিনিসের মধ্যে পাওয়া। পুরোটা লেখা ছিল না, কিছু অংশ পড়া, কিন্তু যেটুকু পড়া যায়, ওরা ঢোকে না, ওরা বাসা বানায়। কাগজে একটা লাইন ছিল, যে প্রথম দরজা দেখে সে দরজা হয়। মানে, রিফাত প্রথম সেই আয়নার দরজা দেখেছিল, তাই ওকে বেছে নেওয়া। কারণ এই জিনিসগুলো, দেয়াল, ঘর, আয়না, এসব অস্থায়ী। মানুষই সবচেয়ে ভালো ঘর। কারণ মানুষ হাঁটে, মানুষ শহরে যায়, মানুষ নতুন জায়গায় থাকে, মানে ওদের জন্য চলমান দরজা। একজন লোক বলল, সে নাকি রাতে রিফাতকে মাঠের পাশে দেখেছে। সে হাঁটছিল, কিন্তু তার পা মাটিতে পুরো লাগছিল না। মাঝে মাঝে থেমে দেয়ালের দিকে তাকিয়ে থাকছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর, সে দেয়ালে হাত রাখলে ভিতর থেকে টোকা ফিরত, যেন দেয়ালের ওপাশে কেউ তাকে চেনে। ইমাম বলেন, মালেকা এক দরজা খুলছিল, রিফাত সেটা হাঁটিয়ে নিয়ে গেছে। মানে, এখন যেই জায়গায় রিফাত দাঁড়ায়, সেই জায়গার ওপাশটা কাছে চলে আসে। তাই নতুন নতুন বাড়িতে টোকা শুরু। কাগজের এক কোণায় লেখা ছিল,
যখন দুই জায়গার সময় মিলে যায়। 3:17 নাকি সেই সময় যখন ওদের জায়গা আর আমাদের জায়গার দূরত্ব সবচেয়ে কম, তাই সেই সময় টোকা। রিফাত হারিয়ে যাওয়ার পর প্রায় 1 মাস গ্রামে টোকা চলতেই থাকে। 3:17, সবসময় 3 বার। তারপর একদিন ইমাম সাহেব বলেন, দরজা বন্ধ করা যায়, কিন্তু যে দরজা হয়েছে তাকে ফিরিয়ে আনতে হবে, মানে রিফাতকে। গ্রামের 4 জন লোক, আমি আর ইমাম, রাত 3টের আগে মাঠের দিকে যাই, কারণ লোকজন বলেছিল রিফাতকে শেষ ওখানেই দেখা গেছে। কুয়াশা, একদম নিঃশব্দ, কুকুরও ডাকছে না। হঠাৎ দেখি মাঠের মাঝখানে রিফাত দাঁড়িয়ে, পিঠ আমাদের দিকে। ইমাম ধীরে বলেন, ডাকবা না, নাম ধইরা ডাকবা না। সে নিজে থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। ওটা রিফাতের শরীর, কিন্তু চোখে ভেতরটা দেখা যাচ্ছিল, যেন গভীর অন্ধকার ঘর। তার বুক ওঠানামা করছে, কিন্তু তার শ্বাসের শব্দ একটার না, অনেকগুলো। ইমাম মাটিতে একটা বৃত্ত আঁকেন, কিছু দোয়া পড়তে থাকেন। রিফাত কাঁপতে থাকে, তার মুখ দিয়ে শব্দ বেরোয়, ঘর ভাঙিস না। হঠাৎ তার ছায়া মাটিতে আলাদা হয়ে যায়। হ্যাঁ, চাঁদের আলো একদিকে, কিন্তু ছায়া অন্য দিকে দাঁড়ায়। ইমাম হঠাৎ থেমে যান। তিনি ফিসফিস করে বলেন, দেরি হয়েছে, কারণ রিফাত আর ধরা না, সে এখন পুরো ঘর। মানুষ ফেরানো যায়, দরজা ফেরানো যায় না। রিফাত হঠাৎ শান্ত হয়ে যায়। সে বলে, আর টোকা লাগবে না, এখন দরজা ভিতর থেকে খোলা। তারপর সে হাঁটতে হাঁটতে কুয়াশার ভিতর ঢুকে যায়। কেউ তাকে থামায় না, কারণ সবাই বুঝে গেছে ওকে ছোঁয়া মানে দেয়ালের ওপাশে হাত দেওয়া। এরপর গ্রামে টোকা বন্ধ, কিন্তু নতুন একটা ব্যাপার শুরু। লোকজন মাঝে মাঝে নিজের ঘরে বসে থাকলে মনে হয় কেউ তাকিয়ে আছে দেয়ালের দিক থেকে। টোকা না, শুধু অপেক্ষা।